আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। তাই ভাবলাম যে আমার জীবনে যেটা ঘটে গেছে এটা যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি, যদি না জানে, তাহলে আপনাদের জীবনে বা এরকম ভুল করতে পারেন। আমি একজন গৃহিণী, সংসারে কাজকর্ম করি আর বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। তো আমার একটি ছেলে আছে, ওর বয়স 5 বছর। প্রতিদিন ওকে আমি স্কুলে নিয়ে আসি, আবার বাসায় নিয়ে আসি, স্কুলে দিয়ে আসি, আবার বাসায় নিয়ে আসি। এইভাবে ওর দেখাশোনার দায়িত্বটা শুধু আমি করি। ওর বাবা বিদেশে থাকতো, তো বিদেশে গেছে মাত্র 2-3 বছর হয়েছে। তো এই প্রতিদিনের মতনই বাচ্চাকে নিয়ে যখন আমি স্কুল থেকে আসার পথে রিক্সা উঠেছিলাম, তো মাঝে মধ্যে মুরব্বীদেরকে পাই, হঠাৎ করে একটা সুন্দর স্মার্ট ছেলে রিক্সা চালাতেছে। তো তার রিক্সাটা খালি দেখা আমি তাকে বললাম যে একটু সামনে যাবে কিনা, আমাদের বাড়ির ঠিকানা বললাম। তো সে বললো হ্যাঁ যাব। তো বেশি খারাপ লাগলো যে এত আমি কাপড় পরা ছিলাম খারাপ লাগলো যে এত সুন্দর স্মার্ট ছেলে সে রিক্সা চালাচ্ছে, হয়তো কোনো কষ্ট বা প্রবলেমের কারণে রিক্সা চালাতেছে। তো যাই হোক, তার রিক্সায় যখন আমি উঠলাম, কিছু দূর যাওয়ার পরে না হঠাৎ করে একটা বাতাস আসলো, আমার বুকের থেকে একটু ওড়নাটা একটু সরে গেল। তো আমি যে ওড়নাটা একটু সরে গেছে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু সামনে যে রিক্সার চালক, তার যে রিক্সার যে গ্লাস ছিল সামনে, ওই গ্লাস দিয়ে সে আমার দিকে একটু আড়ে আড়ে বাঁকে বাঁকে তাকাইছিল। হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম সে আমার দিকে বারবার তাকাচ্ছে, পর আমি দেখলাম নিজের দিকে তাকিয়ে যে আমার দিকে সে নজর দিচ্ছে। পর আমি আমার শরীরে ওনার কাপড়টা আমি ঠিক করলাম। তারপরে একটু ঘুরা সামনে রাস্তার একটু ভাঙা দেখে ঘুরে একটা নির্জন গলি দিয়ে গেল রিক্সাটা। তো হঠাৎ করে রিক্সাটা থামা দিল। তো আমি বললাম যে রিক্সা থামাইছেন কেন? তো বললো সে নাকি প্রসাব করবে। তো প্রথম তো নির্জন জায়গা দিয়ে গিয়েছে, এমনিতে একটু ভয় ভয় লাগলো, ঘুরে নিল। তার উপরে যখন রিক্সাটা হঠাৎ করে থামা দিল তখন তো আরো ভয় লাগলো। প্রসাবের কথা বললো মতন একটু ভাবলাম যে ধরতে পারে, স্বাভাবিক। তো রিক্সাটা সামনে রেখা হয়তো একটুখানি ফাঁকি আছে প্রসাব করার জন্য, কিন্তু আমি রিক্সার থেকে আর কি দেখা যায় সে যে প্রসাব করতেছে। তো যখন সে প্রস্তাব করতে বসে, হঠাৎ করে আমার চোখটা আর কি তার দিকে যায়। পরে বুঝতে পারলাম রিক্সাওয়ালার যে সাইজটা ছিল সেটা একটু বড় সড়ো মোটা ছিল। আমার আর কি একটু ভালো লাগলো জিনিসটা দেখার পর। পরে সে আমাকে আমার বাচ্চাকে আমার বাড়ির সামনে নামা দিয়ে আসে, নামা দিয়ে চলে যায়। রাত্রেবেলা যখন আমি ঘুমালাম, কেমন জানি হঠাৎ করে সে যে প্রস্তাব করতে বসছিল, তার ওই জিনিসটা যে আমি দেখছিলাম সেটা বারবার আমার চোখে ভাসতেছে। কেন ভাসতেছে সেটা আমি নিজেও জানি না, কিন্তু তার ওই জিনিসটা দেখার পর থেকে না কেমন জানি তার প্রতি একটা মনটা অন্যরকম হয়ে গেল। তাছাড়া 2-3 বছর ধরে স্বামীকে কাছে পাইনি, এই জিনিসটা মনে হওয়ার তো স্বাভাবিক। রাত্রেবেলা ঘুমাতে গেলে তো অনেক কিছু মনে পড়ে। তো আমি বাচ্চাকে সকালবেলা আবার স্কুলে দিয়ে আসলাম। দিনের বেলাও যখন আমি স্কুলে ছুটি হয় তখন আর কি রিক্সাওয়ালার কথাটা ভাবতেছিলাম, এখন তো আমি রিক্সা উঠবো, সেই রিক্সার সাথে যদি একটু দেখা হতো তো ভালোই হতো, যাইতাম তার রিক্সায়। তা স্কুলের সামনে অনেকগুলো রিক্সা ছিল, যে রিক্সাগুলো থাকে প্রায় মাঝে মধ্যে এই কাকাদের আমি দেখি যে স্কুলের সামনে থেকে দাঁড়া থাকে, কারণ ছুটির টাইমটা। তো আমি ওখানে 5 মিনিট ওয়েট করতেছিলাম। পরে আমার বাচ্চাটা বলতেছে, মা রিক্সা ওঠো না কেন? তো আমি বললাম আচ্ছা বাবু, একটু পরে যাই।
তোমার একটা আঙ্কেল আসার কথা, তো তাই একটু ওয়েট করতেছি। তো কোন আঙ্কেল আসবে এগুলো আর কি আমার বাচ্চা কিছু জানে না বা প্রশ্ন করে না। পরে হঠাৎ করে একটু দাঁড়ানোর পরে দেখলাম যে ওই রিক্সাওয়ালাটা আসছে। কারণ ছুটির টাইমে একটু আপিস হতে পারে, এই টাইমে স্কুলে বাচ্চাদের ছুটি, এই টাইমে একটু রিক্সার খ্যাপগুলো একটু বেশি হয়, এই টাইমে রিক্সার চালকগুলো একটু বেশি থাকে আর কি, যে টাইমে বাচ্চাদের ছুটি হয়। তো ওই রিক্সাওয়ালাকে দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম যে যারা একটু মনের মধ্যে ধরলো, দেখাটাই পাইলাম। তো বললাম যে ভাই কেমন আছে, বললো ভালো আছে। তো আচ্ছা চলেন আজকে আবার আমার বাড়িতে দিয়ে আসবে। তো তার রিক্সা উঠে পড়লাম। ওঠার পরে দেখি ছেলেটা খুব ঘামতেছে, তার প্রতি কেমন যেন একটা মায়া লাগলো। পরে রিক্সাতে যাচ্ছে, তার সাথে কথা বললাম, আচ্ছা ভাই আপনি তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, আপনার কথাবার্তা অনেক স্মার্ট, তো এই বয়সে আপনি রিক্সা চালাতে আসলে বুঝলাম না। তো ছেলেটা এক কথা দুই কথা সে আমাকে বলল যে আমার ফ্যামিলির অবস্থা একটু ভালো, আমার বাবা মা আমার পছন্দ একটা মেয়েকে মেনে নেয়নি, ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, পরে মেনে নেয়নি বলে বা ওই মেয়ের সাথে আমার বিয়ে মাইনে নিতে পারে না দেখা তার কিছুদিন পরে আর কি ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। তো বাবা মার সাথে রাগ করে, পরে বাবা মার সাথে রাগ করে আর কি বাসা থেকে বের হয়ে যায়। এখন একটা ছেলে মানুষ যদি বাসা থেকে এক কাপড়ে বের হয়ে যায়, তখন তো সে বলল তখন নাকি সেই লেখাপড়া করছিল, কখনো কাজকর্ম করে নাই, এই জন্য বের হয়ে গেছে। এখন হুট করে কি কাজ করবে? তো এক বন্ধুর কাছে গেল, যার পরে সে বললো আপাতত তোর তো নগদ পয়সা দরকার, তুই রিক্সা চালা। তা তেমন একটা চালাতে পারতাম না, তো সে বললো যে ছোটোবেলা সে সাইকেল চালাইছিল, তো কিছুদিন ট্রেন নিল, পরে রিক্সাটা চালাইলো আর কি। তো এইভাবে গল্প করতে করতে গেলাম, তার প্রতি একটা মায়া লেগে গেল গা। ভাবলাম নতুন নামছে রিক্সা চালাতে, তেমন কিছু মনে খায়নি বা ঘাম পড়তেছে মাথা দিয়ে, তার কাছে খুব ক্লান্ত লাগতেছে। তো তার প্রতি একটা মায়ের কারণে আমি বললাম যে ঠিক আছে। দরজার সামনে যখন নামালো, তো আমি বললাম যে আপনি তাহলে ঘরের ভিতরে আসেন, একটু এক গ্লাস পানি খেয়ে যান, ঠান্ডা জল খেয়ে যান, বা একটু এটা বলে আমি তাকে ঘরের ভিতরে নিয়ে যাই। তো বললো যে ম্যাডাম শুনছি চোর বা বাটপার আছে, রিক্সা থুয়ে তো কোথাও যাওয়া ঠিক হবে না। তো আমাদের বাড়ির যে আমাদের নিজস্ব বাড়ি না, তো আমরা ভাড়া থাকি, তো ওই ফ্ল্যাটের গেটের সামনে দারোয়ান থাকতো। তো দারোয়ানটা বললাম যে আমার একটা মেহমান একটু ঘরে যাবে, আপনি তার রিক্সাটা দেখেন। তো দারোয়ানের কাছে রিক্সাটা দেখতে দিলাম, তাকে রুমে ডেকে নিয়ে আসলাম। আসার পর একটু চা বা একটু ঠান্ডা জল একটু ট্যাং বানা দিলাম, খেলো। আর বাচ্চাটা তো সারাদিন ক্লাস করছে, মানে স্কুল থেকে আসার পর সে ঘুমিয়ে পড়ে, একটু হালকা পাতলা নাস্তা করে তাকে দিলাম, সে শুয়ে পড়ছে। আর স্কুলের সাথে এক কথা দুই কথা বলতে বলতে মানে গল্পের মধ্যে একেবারে হয়ে গেলাম, বা তার সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগলো। পরে স্কুল আমাকে বললো যে না আপনার হাজব্যান্ড কই, ঘরে তো সবাইকে দেখতেছে আপনাকে আর আপনার বাচ্চাকে, আপনার হাজব্যান্ড নেই। তাই আমি বললাম হাজব্যান্ড আছে, হাজব্যান্ড তো কাছে থাকে না, বাহিরে থাকে। তো রিক্সাওয়ালার সাথে তো ফ্রিভাবে কথা বলতে বলতে সে বললো বাইরে থাকে, এত সুন্দর বউ রেখা কীভাবে বাইরে থাকে, আমি হলে তো কখনো থাকতে পারতাম না। তো এক কথা দুই কথা বলতে বলতে তার সাথে একটা মানে মনের সাথে একটা ভাব লেগে গেল। তখন আমি বলে ফেলেছি যে গতকালকে যে আপনি যে প্রস্রাব করতে বসছিলেন, তখন তো আপনার ওই জিনিসটা আমি দেখে ফেলেছিলাম আর কি। রাত্রেবেলা তখন আমার ঘুম হয়নি, আমি গত রাত্র আপনার কথা ভাবছিলাম। সকালবেলা আমি কখন চলে আসতাম বাচ্চাকে নিয়ে, কিন্তু আপনার জন্য একটু ওয়েট করতেছিলাম যে আপনার দেখা পাই কি না। তো আজকে দেখা পাওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আর কালকে আপনার যে ওই জিনিসটা দেখছি, তখন থেকে আমার ভালো লাগছে। তো আমাকে বললো যে ম্যাডাম আসলে আপনাকেও আমার ভালো লাগছে, কিন্তু আপনার যদি
বিয়ে না হতো, স্বামী যদি না থাকতো, তাহলে আমি যে প্রেমের ছাকা খেয়েছি, আপনাকে বিয়ে করলে মনে হয় আমি মেয়েটাকে ভুলে থাকতে পারতাম। তো আমি বললাম, বিয়ে না করলে কি হয়, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক করা যায় না? সে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, অবশ্যই ভালো একটা সম্পর্ক করা যায়। যেহেতু আপনার বাচ্চা আছে, স্বামী আছে, আপনার সংসারটা ভাঙা আমার ঠিক হবে না, তাহলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হই। তো এই কথা বলতে বলতে তাকে আমি বললাম, আচ্ছা আপনি রিক্সা চালান বাদ দিয়া অন্য কোনো কাজকর্ম করতে পারেন না? তো বললো যে আপাতত আমার হাত খালি, ওরকম তো টাকা পয়সা নাই আমার কাছে, কি করব বলেন। রাগ করে তো বাবা মার সাথে রাগ করে বাসা থেকে চলে এসেছে। তাই তার প্রতি একটা মায়া হলো, তাকে আমি প্রায় কিছু টাকা দিলাম, যা আপাতত ছোটোখাটো একটা চায়ের দোকান দেন, 5,000 টাকা দিলাম। আর তার প্রতি যে আমার একটা ভালো লাগে সেটা তাকে বললাম। বলার পরে তার পাশে আমি বসেছিলাম, তার হাতটা আমি ধরে বললাম, আপনার মতো একটা বন্ধু যদি আমার পাশে থাকতো, তাহলে আমার যে স্বামীর কষ্টটা হয়, স্বামীর অভাবটা আর কি আমি বুঝতে পারতাম না। তো সে বললো, সত্যি বলতেছেন? আমি বললাম হ্যাঁ। সত্যি আমাকে ভালো লাগে? আমি বললাম হ্যাঁ। কিছু মন চায় না নাকি শুধু ভালোই লাগে? তখন আমি বললাম, আরো অনেক কিছু মনে চায়, কিন্তু বলতে সাহস পাই না। আমি না আপনার বন্ধু হই, তাহলে আমার কাছে বলবেন না কেন? তাই আমি বললাম যে আপনার পোশাক পরতে বসছিলেন, তখন তো আমি আপনার ওটা দেখে ফেলেছি, এখন তো ওই জিনিসটা দিয়ে আর কি আমার একটু করতে মন চাচ্ছিল। আপনার স্বামী নাই কাছে, এমনিতে আপনি না খাওয়া, আর তার উপরে আপনি আমার ওই জিনিসটা দেখছেন, অবশ্যই তো আপনার সাথে কিছু একটা হবে। আপনি যদি পারমিশন দেন তাহলে আপনাকে আমি একটু আদর করতে চাই। তাই আমি বললাম, কি বলতেছেন? এটা আমি পারমিশন দেবো কেন? আপনি আমার ভালো একজন বন্ধু, আর তাছাড়া মেয়েদের বুক ফাটে, মুখ ফুটে না। আমি তো এই কথাটি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমার খুব প্রয়োজন আপনাকে। তো বাচ্চাটা যেহেতু ঘুমায় ছিল, তাই সুযোগটা আর হাতছাড়া করছিলাম না। তো সে কি করলো যে, ম্যাডাম আপনার কি বেডরুমে যাবেন নাকি এখানে বসে কাজটা করবেন সোফার উপরে? তখন আমি বললাম, বেডরুমে তো বাচ্চাকে শোয়া ফেলেছি, আপনি ইচ্ছা করলে সোফার উপরে কাজটা সারতে পারেন। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সে এত সুন্দর করে আমার সাথে মানে আমাকে আদর করলো। আমার কাছে মনে হলো যে এই ব্যাপারে মনে হয় সে ভালো প্রশিক্ষণ। তখন আমি তাকে বললাম, আচ্ছা তোমার তো বিয়ে হয়নি, তুমি তো কখনো মনে হয় না কোনো মেয়ের সাথে বেড়ে গেছো, কিন্তু তুমি এত সুন্দর করে আদর করা কৌশলটা কীভাবে জানলা? তো সে বলে, আমি তো ইন্টারনেট দেখি, বর্তমানে ছেলে পেলেদের কোনো কিছু কাউকে বলে দিতে হয় না, ইন্টারনেট দেখে দেখে মানুষরা অনেক কিছু শিখতে পারে। তো এই কথা বলার পরে সে এত সুন্দর করে আমাকে আদর করেছে, যে আদর ভোলার মতন না। তার একদিনের আদরে, একবারের আদরের কারণে আমার বিদেশি স্বামীটাকে আমি ভুলে থেকেছি। আমার কাছে মনে হতো যে আমার স্বামীর সাথে যদি আমি কথা না বলে থাকতে পারি, কিন্তু রিস্কালার সাথে একদিন যদি আমি সময় না কাটাই, তাহলে আমি থাকতে পারি না। পরে যেভাবে আদর করেছে, আমার মন টাকায় এনেছে, রিস্কালার প্রতি আমি একেবারে দুর্বল হয়ে গেলাম। তো সেদিন প্রথমবারের মতো আমাকে আদর করলো সোফার উপরে, আদর করে সে চলে গেল। তাকে আমি নাম্বার দিলাম, টাকা দিলাম 5,000, ছোটোখাটো একটা চায়ের দোকান করলো। করার পরে আস্তে আস্তে আর কি তাকে আমার মনের ভিতরে গাইতে নিই, প্রতিনিয়ত যখন সুযোগ সুবিধা হয় এইভাবেই আর কি সে আমার সাথে এরকম করে। সুযোগ সুবিধা হয় এইভাবেই আর কি সে আমার সাথে এরকম করে, আর আমিও করি। হঠাৎ করে আমি আমার স্বামীর সাথে ঠিকমতো ফোনে কথা বলি না। তো বন্ধুরা, এইভাবে প্রতিনিয়ত যখন আমাদের হাতে সময় সুযোগ হয়, রিস্কালার সাথে আমি এইভাবে রোমান্টিক করতে থাকি। অনেকদিন যাবৎ আমরা পরকে লিপ্ত থাকি। তো ওদিক দিয়ে বিদেশে বাড়িতে আমার স্বামী খুব কষ্ট করে আমাদের জন্য, দিনের পর দিন আমি আমার স্বামীকে ঠকাইতেছিলাম। তো আমি চাই না আমার মতন আপনারাও আপনাদের স্বামীকে ঠকান। তো যারা যারা আমার মতন পরকে করতেছেন বা করছেন,
এগুলো থেকে আপনারা দূরে থাকবেন, কারণ নিজের স্বামীকে কখনো কোনদিন ঠকাবেন না। তা আমি যে ভুল করেছি সেই ভুলটা আপনারা করবেন না। আর আমার কথা যদি কোনো ভুল হয় তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।